যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞায় মুসলমানরা বৈষম্যের শিকার হচ্ছেন কিনা জানতে চাইলেন আপিল আদালত। চলতি সপ্তাহেই রায়, ইতিবাচক ফলের আশাবাদ ট্রাম্পের। অধিকৃত ভূখণ্ডে ইহুদি বসতিকে বৈধতা দেয়ায় ইসরায়েলের প্রতি বিশ্ব সম্প্রদায়ের নিন্দা। ফিলিস্তিনিদের বিরুদ্ধে আগ্রাসী আচরণ বললেন মাহমুদ আব্বাস। এবং 13,000 বন্দীর ফাঁসি কার্যকরের অভিযোগ প্রত্যাখ্যান সিরিয়া সরকারের। ইদলিবে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলায় নিহত অন্তত 26। আন্তর্জাতিক সময় সঙ্গে আছি আমি ফারজানা মুমু। যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে মুসলমানরা বৈষম্যের শিকার হচ্ছে কিনা তা জানতে চেয়েছেন দেশটির আপিল আদালত। মঙ্গলবার সান ফ্রান্সিসকোর নবম সার্কিট আপিল আদালতে ট্রাম্পের নির্বাহী আদেশের পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক তুলে ধরা হলেও কোনো রায় দেয়া হয়নি। চলতি সপ্তাহে এই বিষয়ে আদালত তার চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছে গণমাধ্যম। রায় সরকারের পক্ষে আসবে বলে আশা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সান ফ্রান্সিসকোর আপিল আদালতে ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার বিষয়ে শুনানি চলাকালে বাইরে বিক্ষোভ করে বেশ কয়েকজন মার্কিন। তারা প্রেসিডেন্টের নির্বাহী আদেশকে অসাংবিধানিক উল্লেখ করে অভিবাসীদের যুক্তরাষ্ট্র ভ্রমণের নিষেধাজ্ঞা বাতিলের দাবি জানায়। এদিন 7টি মুসলিম প্রধান দেশের যুক্তরাষ্ট্র ভ্রমণের বিষয়ে ট্রাম্পের নিষেধাজ্ঞার পক্ষে বিপক্ষে প্রায় 1 ঘণ্টার শুনানি হয়। এতে নিষেধাজ্ঞার পক্ষে যুক্তি তুলে ধরে তা পুনর্বহালের আবেদন জানান সরকার পক্ষের আইনজীবী এবং বিচার মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্টের নির্বাহী আদেশের বিপক্ষে যুক্তি দেন ওয়াশিংটন ও মিনেসোটা রাজ্যের আইনজীবীরা। শুনানি চলাকালে সান ফ্রান্সিসকো আদালতের 3 বিচারকের একজন রিচার্ড ক্লিফটন এই নিষেধাজ্ঞা মুসলমানদের লক্ষ্য করে দেয়া হয়েছে কিনা তা জানতে চান। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, ট্রাম্পের নিষেধাজ্ঞায় যদি বিশ্বের 15% মুসলমানের উপর প্রভাব পড়ে তাহলে ওই নির্বাহী আদেশকে কেন মুসলমানদের ক্ষেত্রে বৈষম্যমূলক বলা হবে না। সরকার পক্ষের আইনজীবী অগাস্ট প্লেন্সে বলেন, যুক্তরাষ্ট্রে কে প্রবেশ করতে পারবে আর কে পারবে না মার্কিন প্রেসিডেন্টকে তা নিয়ন্ত্রণের অধিকার দিয়েছে কংগ্রেস। তবে সরকারের এই নীতির কারণে হাজার হাজার সাধারণ মানুষ ও শিক্ষার্থীর ওপর নেতিবাচক প্রভাব পড়েছে বলে জানান বিপক্ষের একজন আইনজীবী। এ সপ্তাহে ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার বিষয়ে আপিল আদালতের চূড়ান্ত রায়ের আগ পর্যন্ত ওয়াশিংটন ফেডারেল আদালতের বিচারকের রায় অনুযায়ী তা স্থগিত থাকবে। তবে রায় নিজেদের পক্ষে আসার বিষয়ে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট। এই মামলাটি জেতা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি, তাদেরকে আমাদের দূরে রাখার এটি সর্বোত্তম পন্থা। সবার বোঝা উচিত, বিশ্ব বর্তমানে সংকটময় এক পরিস্থিতি পার করছে। আশা করি আদালতের পক্ষ থেকে আমরা একটি ইতিবাচক ফলাফল পাব। এ মাসের শুরুতে হোয়াইট হাউসের পক্ষ থেকে পাকিস্তান সহ আরো কয়েকটি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারির ইঙ্গিত দেওয়া হলেও প্রথম দফার পদক্ষেপে তীব্র সমালোচনার মুখে সেই সিদ্ধান্ত থেকে সরে আসার ঘোষণা দিল ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার কংগ্রেসের এক বৈঠকে এখনই যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় আর কোনো দেশকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেই বলে জানান হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি জন কেলি। এদিকে মঙ্গলবারও নিউ ইয়র্কে ট্রাম্প বিরোধী বিক্ষোভে যোগ দেয় শত শত মানুষ। তারা বর্তমান সরকারের বিরুদ্ধে বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে সাধারণ মানুষকে বিপাকে ফেলার অভিযোগ তোলে। একই সঙ্গে ট্রাম্পের অভিবাসী বিরোধী সিদ্ধান্ত পরিহার না করলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় তারা। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো ভাইস প্রেসিডেন্টের মধ্যস্থতায় দেশটির শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন বেটসি ডেভোস। মঙ্গলবার কংগ্রেসের উচ্চ কক্ষে ডেভোসকে নিয়োগের প্রক্রিয়া হিসেবে ভোটের আয়োজন করা হয়। এতে পক্ষে এবং বিপক্ষে সমান সংখ্যক অর্থাৎ 50টি করে ভোট পড়ায় ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের ভোটে সিদ্ধান্ত যায় ডেভোসের পক্ষে। আর এতেই শিক্ষামন্ত্রী হিসেবে টিকে যান বিতর্কিত এই ধনকুবের। ভোটাভুটি শেষে এক টুইট বার্তায় সিনেট সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বেটসি ডেভোস। এর আগে ডেভোসকে ট্রাম্পের মনোনয়ন দেয়া নিয়ে সিনেট সদস্যদের ভেতর দেখা দিয়েছিল বিভাজন। শিক্ষা বিষয়ে কোনো পূর্ব অভিজ্ঞতা না থাকায় এই বিতর্কের সৃষ্টি হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্রিটিশ পার্লামেন্টে দেখতে চান না লেবার পার্টির শীর্ষ নেতা জেরেমি করবিন। একই সঙ্গে ট্রাম্পের বিষয়ে ব্রিটিশ পার্লামেন্টের স্পিকার জন বারকোর অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন তিনি। শরণার্থীদের প্রতি ট্রাম্পের বৈরী আচরণ সম্পর্কে স্পিকারের মন্তব্য সঠিক বলে উল্লেখ করেন করবিন। এছাড়া নারী বিদ্বেষ ও বর্ণবাদ সম্পর্কে ট্রাম্পের খোলামেলা মন্তব্যের তীব্র নিন্দা জানান এই লেবার নেতা। সম্প্রতি 7টি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারির তীব্র বিরোধিতা করেন স্পিকার জন বারকো।
সেই সঙ্গে ট্রাম্পকে ব্রিটিশ পার্লামেন্টে আমন্ত্রণ না জানানোর আহ্বান জানান তিনি। ছয় বিশ্ব শক্তির সঙ্গে ইরানের পরমাণু চুক্তিকে দুপক্ষের জন্যই ইতিবাচক বলে মন্তব্য করেছেন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি। মঙ্গলবার তেহরানে এক অনুষ্ঠানে ইরানি প্রেসিডেন্ট বলেন, মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতায় পরমাণু চুক্তির ভূমিকা গুরুত্বপূর্ণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তি বাতিলের যে হুমকি দিয়েছেন তার পরিপ্রেক্ষিতেই ইরানি প্রেসিডেন্ট চুক্তিটির পক্ষে কথা বলেন। এ চুক্তি সিরিয়া বিষয়ে সম্প্রতি আস্তানায় শান্তি আলোচনার পথকে সুগম করেছে বলেও মন্তব্য করেন রুহানি। একই দিন সামরিক বাহিনীর এক অনুষ্ঠানে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের কোনো হুমকিতে ইরানিরা ভীত নয়। আগামী 11 ফেব্রুয়ারি ইসলামী বিপ্লবের বার্ষিকীতে ইরানের জনগণ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক হুমকির জবাব দেবে বলে মন্তব্য করেন খামেনি। এই উপলক্ষে সেদিন দেশব্যাপী বিজয় শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জায়গা দখল করে নির্মিত বসতির বৈধতা দিতে ইসরায়েলি পার্লামেন্টে বিতর্কিত আইন পাশ করার তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা। বিষয়টিকে দুঃখজনক বলেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। দ্বিরাষ্ট্র সমাধানের পথ রুদ্ধ করে এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না বলে মন্তব্য করেন তিনি। ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ বলেছেন, ইসরায়েলের এই সিদ্ধান্ত ফিলিস্তিনকে পুরোপুরি গ্রাস করার পথ খুলে দিল। আর একে ফিলিস্তিনের ওপর আগ্রাসন বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সোমবার বসতি সংক্রান্ত বিতর্কিত আইনটি পাশ করে ইসরায়েলের পার্লামেন্ট ফিলিস্তিনিদের জমিতে নির্মিত 4000 ইহুদি বসতিকে বৈধতা দেওয়ার চেষ্টা করে। নতুন ওই আইনে বলা হয়, বিকল্প জমি অথবা নগদ ক্ষতিপূরণ দিয়ে ফিলিস্তিনি মালিকদের জমিতে ইহুদি বসতি নির্মাণ করা যাবে। স্বাভাবিকভাবেই এই আইন পাশ হওয়ায় আনন্দিত ওইসব ইহুদি বসতিতে বসবাসকারীরা। ইসরায়েলের জনগণের জন্য অসাধারণ একটি আইন হয়েছে। বসতকারীদের সবার জন্য এটি উদযাপনের দিন। ফিলিস্তিন বলে কোনো দেশ কখনোই ছিল না, ঐতিহাসিকভাবেই এই জায়গা আমাদের। ইসরায়েলিদের এ আনন্দের ঠিক উল্টো চিত্র ফিলিস্তিনিদের মধ্যে। তারা বলছেন, তাদের জমি জোর করে দখলে নেওয়াকে বৈধতা দিয়ে ইসরায়েল অন্যায় করেছে। ইসরায়েলিদের অন্যায় কার্যক্রম বন্ধে আন্তর্জাতিক হস্তক্ষেপ আহ্বান করে তারা। ভয়ঙ্কর আইন ওটা। জমির মালিকদের কাছ থেকে জমি কেড়ে নিয়ে বসতি নির্মাণ করাকে বৈধতা দেওয়ার অর্থ হলো বসতকারীদের আরো জমি দখলে নেওয়ার সবুজ সংকেত দেয়া। এটাই করেছে ইসরায়েল সরকার। আইনটিকে ফিলিস্তিনিদের ওপর বর্বর আগ্রাসন বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। দ্বিরাষ্ট্র সমাধানের ভিত্তিতে সংকট নিরসনে আন্তর্জাতিক প্রয়াসকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এই আইন পাশ করেছে ইসরায়েল। এর মধ্য দিয়ে ফিলিস্তিনিদের উপর আবারও অন্যায় করা হলো। ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদের সঙ্গে বৈঠকের পর মাহমুদ আব্বাস এমন মন্তব্য করেন। বিষয়টিকে ভীষণ দুঃখজনক এবং ফিলিস্তিনকে দখল করে নেওয়ার অপচেষ্টা হিসেবে বর্ণনা করেন প্রেসিডেন্ট ওলাদ। যে আইন পাশ হয়েছে তা দ্বিরাষ্ট্র সমাধানের পথে মারাত্মক অন্তরায়। আমি আশা করি ইসরায়েল এই আইনটি পুনর্বিবেচনা করবে এবং ভারসাম্যপূর্ণ একটি পথ খুঁজে বের করবে যাতে করে আলোচনা এবং সমঝোতা সম্ভব হয়। এই আইনকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং এতে করে দ্বিরাষ্ট্র সমাধানের সমঝোতার সম্ভাবনা নষ্ট হয়ে গেল বলে মনে করছে মানবাধিকার সংগঠনগুলো। বিষয়টিকে দুঃখজনক মন্তব্য করে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ইসরায়েল সীমা অতিক্রম করেছে। এতে করে ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্ব আরো চরম আকার ধারণ করবে বলেও মনে করেন তিনি। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শশীকলার শপথ নিয়ে নাটকীয়তা, দলীয় অন্তকোন্দল চরমে। সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় ইদলিব শহরে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত 26 জন। নিহতদের মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক বলে জানা গেছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, তিনি কিংবা তার পরিবার কেউই সিরিয়ার মালিক নন। জনগণ চাইলেই তার বিরুদ্ধে ভোট দিয়ে তাকে প্রেসিডেন্ট পদ থেকে সরাতে পারেন বলেও জানান আসাদ। এদিকে সিরিয়ার একটি কারাগারে গোপনে 13,000 সরকার বিরোধী বন্দীর ফাঁসি কার্যকরের অভিযোগ প্রত্যাখ্যান করেছে দামেস্ক।
পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, মঙ্গলবার বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব শহরের কয়েকটি বহুতল ভবন ও বিদ্রোহীদের অবস্থানে অন্তত 10 দফা বিমান হামলা চালানো হয়। এতে বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বহু সংখ্যক বেসামরিক নাগরিক হতাহত হয় বলে জানানো হয়। এছাড়াও ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ আটকে থাকায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে সিরীয় নাকি রুশ বাহিনী কারা এ হামলা চালিয়েছে সে সম্পর্কে নিশ্চিত করে কিছু জানা না গেলেও রুশ বাহিনী এ হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করছেন উদ্ধারকর্মীরা। এ অবস্থায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, জনগণ যদি ভোটের মাধ্যমে তার বিরুদ্ধে রায় দেয় তবে তিনি সে রায় মাথা পেতে নিয়ে প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করবেন। প্রেসিডেন্ট আসাদ আরো বলেন, সিরিয়ার মালিক তার জনগণ, এ দেশ তার কিংবা তার পরিবারের ব্যক্তিগত সম্পত্তি নয়। সিরিয়া সংকটের শুরু থেকেই আমরা আলোচনার মাধ্যমে সংকট সমাধানে সব ধরনের চেষ্টা চালিয়ে এসেছি। আমরা কখনোই আলোচনার টেবিল থেকে সরে যাইনি কিংবা আলোচনার কোনো সুযোগও নষ্ট হতে দেইনি। কিন্তু যখন বলা হবে সন্ত্রাসীদের সঙ্গে আলোচনার টেবিলে বসতে, আল কায়েদার সঙ্গে আলোচনায় বসতে, আল নুসরা কিংবা আইএসের সঙ্গে আলোচনায় বসতে, তখন আমার মনে হয় না পৃথিবীর কেউ এতে রাজি হবে। এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, এবছর এখন পর্যন্ত সিরিয়ায় দেশটির সরকারি বাহিনী এবং রুশ বাহিনীর যৌথ বিমান হামলায় ইসলামী জঙ্গি গোষ্ঠীগুলোর 4,500-এরও বেশি আস্তানা ও স্থাপনা পুরোপুরি ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে তুর্কি বাহিনীর সহায়তায় গত এক মাসে সিরিয়ার উত্তরাঞ্চলীয় অন্তত 35টি এলাকা থেকে সন্ত্রাসীদের বিতাড়িত করা হয়েছে বলেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়। সিরিয়ার কুখ্যাত সাইদনায়া কারাগারে 2011 থেকে 2015 সাল পর্যন্ত গোপনে প্রায় 13,000 সরকার বিরোধী বন্দীকে ফাঁসিতে ঝোলানো হয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে দামেস্ক। একই সঙ্গে সংস্থাটির ওই প্রতিবেদনটি ভিত্তিহীন ও মিথ্যা উল্লেখ করে একে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেও মন্তব্য করে সিরীয় কর্তৃপক্ষ। অন্যয় কর্মকার, সময় সংবাদ। ভারতের তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শশীকলা নটরাজনের নিয়োগ নিয়ে জটিলতা কাটছে না। এআইএডিএমকে এর কোষাধ্যক্ষের পদ থেকে ও পন্নীর সেলভামকে সরিয়ে দেওয়ার পর তার সঙ্গে শশীকলার দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার নির্দেশে 10 বছর ধরে দলের কোষাধ্যক্ষের দায়িত্বে ছিলেন পন্নীর সেলভাম। তবে দলের ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা ফিরিয়ে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। নিজেকে জয়ললিতার মনোনীত বলে দাবি করে পন্নীর সেলভাম বলেন, তিনি চাপের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শশীকলার বাড়িতে পরিষদীয় দলের বৈঠকে তাকে শাস্তির হুমকি দিয়ে সরে যেতে বলা হয়। এদিকে শশীকলার দাবি, তার বিরুদ্ধে দুর্নীতির মামলার সুযোগে পন্নীর সেলভাম সুর পাল্টেছেন। এর পেছনে দিল্লির মদদ রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। জরুরি বৈঠকে পন্নীর সেলভামকে দলের কোষাধ্যক্ষের পদ থেকে অপসারণ করা হয়। শশীকলার বিরুদ্ধে রায় গেলে তিনি মুখ্যমন্ত্রী হতে পারবেন না। কানাডা থেকে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল পরিবহনে বিতর্কিত দুটি পাইপলাইনের মধ্যে নর্থ ডাকোটার পাইপলাইনের নির্মাণ প্রকল্প শুরু করার ছাড়পত্র দিতে যাচ্ছে মার্কিন সামরিক বাহিনী। এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে পরিবেশবাদীরা। গত মাসে কিস্টোন এক্সএল ও ডাকোটা এক্সেস নামে দুটি প্রকল্প নির্ধারিত শর্তের অধীনে বাস্তবায়নের অনুমোদন দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রকল্প বিরোধী বিক্ষোভের মুখেই নতুন কর্মসংস্থান সৃষ্টির কথা বলে ট্রাম্প এই অনুমোদন দেন। $380 কোটি ডাকোটা এক্সেস লাইনটি আদিবাসী সংরক্ষিত এলাকার মধ্য দিয়ে শিকাগো পর্যন্ত যাবে। এতে সেখানকার পরিবেশ হুমকির মুখে পড়বে বলে দাবি স্থানীয় অধিবাসীদের। গণদাবির ভিত্তিতে 2015 সালে সাবেক মার্কিন প্রশাসন ডাকোটা পাইপলাইনের জন্য বিকল্প রুট অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছিল। ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মের ব্রেক্সিট চুক্তির প্রক্রিয়া বাতিল করতে পার্লামেন্টে যে বিল উত্থাপন করা হয়েছিল তা নাকচ হয়ে গেছে। লেবার পার্টির এমপির প্রস্তাবিত এই বিল মঙ্গলবার 312টির মধ্যে 293 ভোটে বাতিল হয়ে যায়। এতে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার প্রশ্নে ব্রিটিশ পার্লামেন্ট চলমান অস্থিরতার অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে। এতে লিসবন চুক্তির 50তম অনুচ্ছেদ পরিবর্তনের আর কোনো সুযোগ থাকল না। এই ধারা অনুযায়ী ইউরোপের বাকি 27টি দেশ ব্রিটেনকে ছাড়াই ব্রেক্সিটের শর্তাবলী নির্ধারণ করে নিতে পারবে। এজন্য কোনো ভোটের প্রয়োজন হবে না। রুশ বিমান বাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সংবাদ মাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিরক্ষা মন্ত্রী সার্গেই শোইগু। একই সঙ্গে মহড়া শুরুর জন্য সামরিক বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি যুদ্ধকালীন ব্যবস্থা কতটুকু ঠিক আছে তাও পর্যবেক্ষণ করা হবে। এরই মধ্যে সামরিক বাহিনীর সদস্যরা যুদ্ধকালীন প্রশিক্ষণ নেওয়া শুরু করেছে। ইউরোপের অনেক দেশের সঙ্গে রাশিয়ার সম্পর্কের টানাপোড়েন এবং ন্যাটোভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতির কারণে পুতিন যুদ্ধের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ন্যাটো সম্প্রতি পোল্যান্ডে মার্কিন যুদ্ধজাহাজ ও সেনা মোতায়েন করলে রাশিয়াও মস্কোর কাছে মিসাইল মোতায়েন করে এবং সামরিক মহড়া চালায়। এটি ছিল সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়ার সবচেয়ে বড় মহড়া। আন্তর্জাতিক সময়ে আরও যা দেখবেন, যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় টর্নেডোর আঘাতে ধ্বংস হয়ে গেছে বহু ঘরবাড়ি, গৃহহীন হয়ে পড়েছেন কয়েকশো মানুষ। মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা নারীদের উপর নিরাপত্তা বাহিনীর যৌন নির্যাতনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। মিয়ানমার সেনাবাহিনী ও বর্ডার গার্ড পুলিশের সদস্যরা বন্দুকের মুখে নারী ধর্ষণ করে বলে অভিযোগ তোলে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান তারা গোষ্ঠীবদ্ধভাবে এসব হামলা চালায়। গুতেরেস এ বিষয়ে তীব্র নিন্দা জানানোর পাশাপাশি এ অমানবিক নির্যাতন বন্ধের দাবি জানান। গত বছর রাখাইনের সরকারি বাহিনীর অভিযানকালে এসব অপরাধ সংঘটিত হয় বলে HRWর এক প্রতিবেদনে উঠে আসে। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে ভয়াবহ টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ঘরবাড়ি ও স্থাপনা, গৃহহীন হয়ে পড়েছে শত শত মানুষ। দেশটির আবহাওয়া দপ্তর জানায়, স্থানীয় সময় মঙ্গলবার বিকেল থেকে তীব্র ঝড়ো বাতাস সহ বজ্রপাত হয়। পরপর 3 বার দক্ষিণাঞ্চলের লুইজিয়ানাতে আঘাত হানে টর্নেডো। ঝড়ে কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও আহত হয়েছে বহু মানুষ। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বৈরী আবহাওয়ায় বিচ্ছিন্ন হয়ে গেছে লুইজিয়ানা অঙ্গরাজ্যের বেশ কয়েকটি এলাকার বিদ্যুৎ সংযোগ। যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার কারণে অচল হয়ে পড়েছে সেখানকার স্বাভাবিক জীবনযাত্রা। বলিউডের সুপারস্টার শাহরুখ খান অভিনীত ভারতীয় চলচ্চিত্র রাইস এর প্রদর্শনী নিষিদ্ধ করেছে পাকিস্তান। চলচ্চিত্রটি 2রা ফেব্রুয়ারি পাকিস্তানে মুক্তি পাওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়ার পর মঙ্গলবার দেশটির চলচ্চিত্র পরিবেশকদের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। পাকিস্তানের কেন্দ্রীয় চলচ্চিত্র প্রত্যয়ন বোর্ডের পক্ষ থেকে চলচ্চিত্রটি নিষিদ্ধ করার বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে বোর্ডের একজন কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, ক্রাইম থ্রিলারধর্মী সিনেমাটিতে মুসলমানদের অপরাধী ও সন্ত্রাসী হিসেবে দেখানোর অভিযোগে কর্তৃপক্ষ এমন উদ্যোগ নিয়েছে। রাইস চলচ্চিত্রটি 25শে জানুয়ারি ভারতে মুক্তি পায়। এর আগে ডিসেম্বরে রাইস এর ট্রেলার প্রকাশিত হওয়ার পর ভারতের শিয়া মতাবলম্বীরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। এই পর্যায়ে আবার জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞায় মুসলমানরা বৈষম্যের শিকার হচ্ছেন কিনা জানতে চাইলেন আপিল আদালত। চলতি সপ্তাহেই রায়, ইতিবাচক ফলের আশাবাদ ট্রাম্পের। অধিকৃত ভূখণ্ডে ইহুদি বসতিকে বৈধতা দেয়ায় ইসরায়েলের প্রতি বিশ্ব সম্প্রদায়ের নিন্দা। ফিলিস্তিনিদের বিরুদ্ধে আগ্রাসী আচরণ বলেন মাহমুদ আব্বাস। এবং 13,000 বন্দীর ফাঁসি কার্যকরের অভিযোগ প্রত্যাখ্যান সিরিয়া সরকারের। ইদলিবে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলায় নিহত অন্তত 26। এই ছিল আন্তর্জাতিক সময়ে। দর্শক, অমর 21শে গ্রন্থমেলার আজ 8ম দিন। লেখক, প্রকাশক ও বই পাঠকের এই প্রাণের মেলার আজকের আয়োজন খবর জানতে সেখানে রয়েছেন সহকর্মী পারমিতা হিম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে।
অমরিকোষে গ্রন্থমেলা 2017 নিয়ে সময় টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রাণের মেলায় প্রতিদিন চোখ রাখুন বইমেলার খবরাখবর সরাসরি জানতে। আজ মেলার গেট খোলার পর থেকে আজকে তো ছুটির দিন নয়, আসলে যারা এসেছেন তারা বেশিরভাগই বই প্রেমী বলতে হবে। বিশেষ করে এখন যারা মেলায় আসছেন তারা এখনো মেলায় ঘুরে ঘুরে দেখছেন এবং স্টলগুলো খুঁজে বের করার চেষ্টা করছেন যে তারা যে বইটি কিনবেন বা তাদের যে প্রিয় লেখক আছে তার নতুন কি কি বই এসেছে তথ্য কেন্দ্রে সেই খোঁজ করছেন এবং মনে মনে সিদ্ধান্ত নিচ্ছেন যে আসলে কোন বইগুলো তারা কিনবেন। তারপরেও বলতে হবে এখন যারা আসছেন তাদের মধ্যে বই কেনার হার কম হলেও বই একেবারেই বেচা কেনা হচ্ছে না তা কিন্তু বলা যাবে না। সব বয়সীদের ভিড় এখনো রয়েছে, তবে প্রতিদিনকার অভিজ্ঞতা থেকে বলতে পারি বিকেলের পরে অর্থাৎ সন্ধ্যার দিকে এই মেলায় এখন যে ভিড় আছে তা দ্বিগুণ হবে। দর্শক, আজকে বাংলা একাডেমি প্রাঙ্গণে আলোচনা সভা রয়েছে, সেটি এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে এবং সেটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের যে অনুষ্ঠান, আজকের যে আয়োজন সেটি শেষ হবে। আর এদিকে সোহরাওয়ার্দী উদ্যানে যে নাট্যমঞ্চ রয়েছে সেখানে চলছে নাটক পরিবেশনা এবং তার পাশেই রয়েছে মোড়ক উন্মোচনের মঞ্চ। মোড়ক উন্মোচনের মঞ্চ যেটি প্রতিবারই নজরুল মঞ্চে নতুন নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়, এটি এবার করা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে এবং সেখানে আমরা দেখছি প্রতিদিনই বিভিন্ন প্রকাশনী থেকে যেগুলো নতুন নতুন বই বেরোচ্ছেন সেখানে সেই বইগুলোর মোড়ক উন্মোচন করা হচ্ছে। সেখানে বিশিষ্ট লেখকরা উপস্থিত থাকছেন, সেই সঙ্গে সেই বিশিষ্ট লেখকদের সঙ্গে কথা বলার জন্য উপস্থিত থাকছে নানা বয়সী পাঠকরাও। আর দর্শক, আমার সঙ্গে রয়েছেন একজন তরুণ লেখক জহির চৌধুরী, যে তার সঙ্গে কথা বলবো। তার এবার যে বইটি এসেছে সেটির নাম গল্পের অপর নাম জীবন স্টেশন। কোন প্রকাশনী থেকে? এটা ধন্যবাদ প্রফেসর আপনাকে। এটা আসছে সাহস পাবলিকেশনস থেকে। এটা আমার দ্বিতীয় মৌলিক গ্রন্থ, গল্প গ্রন্থ। 6টি মৌলিক গল্প গ্রন্থ নিয়ে এই বইটি এবার সাহস পাবলিকেশন প্রকাশ করেছে। 6টি গল্পের 6টি ধাঁচ আমি রাখার চেষ্টা করেছি। আর আপনি জানেন যেহেতু আমরা সাংবাদিকতার সাথে জড়িত, ওই ক্ষেত্রে আমাদের বিষয়গুলো সবসময় মানে আমাদের হাতের কাছে থাকে। আর ওই বিষয়গুলোকেই আমরা গল্পের আকারে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যাতে করে পাঠক বস্তুনিষ্ঠ এবং সমাজ ঘনিষ্ঠ যে বিষয়গুলো সেগুলো পড়তে পারে এবং পাঠকের একটা আগ্রহ সৃষ্টি হয়। এই কারণে আমরা এই 6টা গল্প নিয়ে এই বইটি প্রকাশ করেছি। জহির, গল্পের যে স্ক্রিপ্ট আমি বলবো গল্পের লেখার ধরন সেটা এক ধরনের, আর আমরা যারা সাংবাদিকতা করি তাদের যে স্ক্রিপ্ট লেখার ধরন সেটা কিন্তু আরেক ধরনের। তো সাংবাদিকরা যখন গল্প বা উপন্যাস লেখে তখন সেটাও কি একটু খবর খবর হয়ে যায় কিনা? না, এটা খবর হয় না। কারণটা হচ্ছে আমি প্রথমে বললাম আমাদের কাছে শুধু আমরা বিষয়টা নিই, যে সমাজ থেকে যে সমাজ ঘনিষ্ঠ যে বিষয়টা সেই বিষয়টাকে আমরা কালেক্ট করি, ওইটাকে আমরা গল্প আকারে প্রকাশ করি। তো খবরের মতো দেখাবে না, কিন্তু বিষয়টা সমাজ থেকে যে নিয়ে আসা হয়েছে এবং এটা যে গল্পের সমাজের খুব কাছাকাছি একটা গল্প, এটা পাঠক বুঝতে পারবে। একটা সময় ছিল আমাদের দেশে এই সংস্কৃতিটা আছেই এবং বাইরের দেশে আমি বলবো আরো অনেক বেশি। আমাদের দেশে শামসুর রহমানের কথা বলতে পারি, আরো অনেকের কথা আমি বলতে পারবো যারা সাংবাদিক ছিলেন এবং তাদের লেখক জীবনে অর্থাৎ সাহিত্য জীবনে তারা ভীষণ সফল ছিলেন। এখন এরকম কারণ আমরা পাই না কেন? বা আপনার কি মনে হয় যে এই যে বিষয়টা ছিল সাংবাদিকতার সাথে সাহিত্যিক জীবনটাও ভীষণ সফল ছিল, এইরকম বিষয় আমরা এখন আর পাই না কেন? আপনার কাছে কি? আমার কাছে এই বিষয়টার সাথে পুরোপুরি আমি একমত না। কারণটা হচ্ছে আমি দেখতেছি যে আমাদের আশেপাশে যারা আছে, আমাদের ভাই বন্ধু, তারা কিন্তু চমৎকার লিখছে, তারা কিন্তু সাংবাদিকতা থেকে আসছে এবং বিভিন্ন সংবাদপত্রে তারা জড়িত আছে এবং তারা চমৎকারভাবে তাদের বিষয়গুলোকে গল্পের মাধ্যমে প্রকাশ করছে, ঔপন্যাসিক হচ্ছে, তারা চমৎকারভাবে তারা লিখছে। এটা আমি বিশ্বাস করি যে তারা সাংবাদিকতা করার পাশাপাশি গল্পকার এবং ঔপন্যাসিক হিসেবে বইমেলা প্রাঙ্গণে এবং লেখালেখির প্রাঙ্গণে তারা এখন জড়িত আছে। সাংবাদিকতা থেকে একটু সরে আসি, তরুণ লেখকদের নিয়ে কথা বলি। তরুণ লেখক বলতে আমি বলছি যারা আমাদের দেশে তো একটা প্রবণতা আছেই, বিশেষ করে প্রতিদিন যে পাঠকরা আসেন, আমি যখন তাদের সঙ্গে কথা বলি বেশিরভাগই হুমায়ুন আহমেদের নামই বলেন, যে হুমায়ুন আহমেদের বই কিনবেন, কিংবা একেবারেই বলি জাফর ইকবালের বই কিনবে। খুবই কমই আছে যারা এই গতানুগতিক ধারার বাইরে গিয়ে অন্য কারো বই পড়ছে। আমি বলবো তাদের সংখ্যা খুব কম। নতুন লেখকদের কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়? এটা খুব চমৎকার প্রশ্ন। কারণটা হচ্ছে এটা সত্যি কথা যে আমাদের নতুন যারা আসছে তাদেরকে এই ফিল্ডে টিকে থাকার জন্য মূলত লড়াই করে আসতে হচ্ছে এবং তাদেরকে অনেক পরীক্ষা দিয়ে তারপরে আসতে হচ্ছে। যেমন ধরুন, আমি যদি হুমায়ুন স্যারের কথা বলি, জাফর ইকবাল স্যারের কথা বলি বা সুমন্ত আসলাম স্যারের কথা বলি, তাদের যে একটা পাঠক তারা তৈরি করে ফেলেছে। এখন হ্যাঁ, তাদেরকে মেলা প্রাঙ্গণে যারা তরুণরা আসে তারা তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করে বা তাদের স্টোরটা কোথায় আছে সেই স্টোরগুলো খুঁজে বের করার চেষ্টা করে। ওই ক্ষেত্রে আমি মনে করি যে হ্যাঁ, নতুন যারা আসছে এখান থেকে হুমায়ুন আহমেদ স্যার হয়তো হবে না, তার মতো কেউ হবে না, কিন্তু তার কাছাকাছি
কেউ না কেউ যেতে পারবে এবং পাঠকরা তখন মানে নতুনত্ব খুঁজে পাবে, এটা আমার বিশ্বাস। নতুনত্ব কিভাবে পাবে? যদি হুমায়ুন আহমেদকেই খুঁজে পায় বা হুমায়ুন আহমেদের একটা ছোট সংস্করণ খুঁজে পায়। আমি বলছি নতুন কিছু করা, নতুন কোনো প্যাটার্ন তৈরি করা, নতুন কোনো ধরন তৈরি করা। মানে তরুণরা কি হুমায়ুন আহমেদের পেছনে ছুটছে এখনো, নাকি তারা চিন্তা করছে বাংলা সাহিত্যে নতুন কিছু তৈরি করবে? বাংলা সাহিত্যের নতুন কিছু তৈরি করবে, এটা তরুণদের ভিতরে এখন এই প্রবণতাটা খুব বেশ আমি দেখতে পাচ্ছি বা খুব লক্ষ্য করতে পারছি। হুমায়ুন স্যারের পেছনে যারা মানে ঘুরেছে বা হুমায়ুন স্যারের বই যারা পড়েছে তারা কিন্তু ওই আঙ্গিকটা মানে ওই প্যাটার্ন তারা গ্রহণ করছে এবং হুমায়ুন স্যারের ধরন বা হুমায়ুন স্যারের যে সাবলীল লেখার ভঙ্গি, সেই ভঙ্গি অনুযায়ী কিন্তু নতুনরা কিন্তু এখন লিখছে এবং তরুণরা ওইটার পেছনে ঝুঁকছে, আমি এটা বিশ্বাস করি এবং পাঠকরাও সেটাকে মানে সাদরে গ্রহণ করছে। পাঠকদের ব্যাপারে একটু বলেন আমাকে, যে পাঠকদের রুচির পরিবর্তন কতটা হয়েছে এবং তারা আসলে কিভাবে কি প্রক্রিয়ায় বইগুলো বাছাই করে যখন পড়ে? আপনি একজন পাঠক হিসেবে কি প্রক্রিয়ায় বাছাই করেন, কি ভাবেন যখন একটা বই কিনবেন? আচ্ছা, এইটা এখন একটা বিষয় হচ্ছে যে আমাদের বইমেলা কিন্তু স্টল কিন্তু প্রচুর, লেখক প্রচুর, বই প্রচুর। আমি নিজে অনেক সময় দেখা গেছে ভালো একটা পাবলিকেশনের কাছে যদি গিয়ে দাঁড়াই তখন মানে আমাকে একটা বই চয়েস করতে কিন্তু খুব কষ্ট হয় বা হিমশিম খেতে হয় ভালো কোনটা, তখন আমাদেরকে মানে পড়ে তারপরে তা। কিন্তু পাঠকদের রুচির বিষয়টা যদি আমি বলি যে অনেকে এই জিনিসটা মানে তারা দেখে হ্যাঁ প্রচ্ছদ দেখবে অথবা নাম করা কয়েকজনকে দেখবে বা তাদের লেখালেখি যাদের মোটামুটি আইডিয়া আছে যে হ্যাঁ এই লেখকের বইটা ভালো হবে সেই বইটা তারা চুজ করার, কিন্তু মূলত যে একটা বই পড়ে বা যে একটা কন্টেন্টস দেখে দেখবে এই রুচিটা এখন পর্যন্ত পাঠকদের ভিতরে তৈরি হয়নি। আপনাকে অনেক ধন্যবাদ জহির চৌধুরী। আরো কিছু কথা বলবো সাম্প্রতিক সাহিত্য নিয়ে। দর্শক, কথা বলছিলাম একজন তরুণ লেখকের সঙ্গে এবং সাহিত্যের নানা বিষয় নিয়ে তিনি কথা বলছিলেন। শুধুমাত্র লেখক নয়, পাঠকদের নিয়েও আমরা কথা বলছিলাম এবং আরো কিছু কথা বলতে চাই জহির চৌধুরীর সঙ্গে। তার আগে জানিয়ে রাখি, এই বইমেলাতে আজকে যে আয়োজনগুলো রয়েছে সেই আয়োজনগুলো এখনো চলছে এবং দেখতে পাচ্ছি আজকে সব বয়সীদের মোটামুটি ভিড় রয়েছে, যেহেতু কোনো ছুটির দিন আজকে নয়। এবং আরেকটি বিষয় যে যারা আসছেন তাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি আজকে তরুণীদের সংখ্যায় বেশি। আমি জানি না তার কারণটা কি। দর্শক, ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, পরে ফিরে এসে জানাচ্ছি মেলার সব খবরাখবর।